1839 সালের ৮ জুলাই ইংরেজ ও জার্মান বংশোদ্ভূত বাবা উইলিয়াম এভরি রকফেলার ও স্কট আইরিশ বংশোদ্ভূত মা এলিজা ডেভিডসনের ঘরে জন্ম হয় এক নবজাতক শিশুর। নিউ ইয়র্ক শহরের শেষ প্রান্তে আমেরিকা কানাডা সীমান্তের কাছাকাছি ছোট্ট একটি শহর রিচফোর্ডে শৈশব কাটে এই শিশুর। শৈশবকালে তার বাবা এক নারী ধর্ষণের অভিযোগে কারাবন্দী হন। সব মিলিয়ে পরিস্থিতির শিকার এ পরিবার খাবারের ব্যবস্থাটুকু করতে হিমশিম খাচ্ছিল। অবশেষে তার বাবার বিরুদ্ধের অভিযোগ মিথ্যে প্রমাণিত হলে কারাগার থেকে মুক্তি পান তিনি। পরিবারের হাল যে একটু ভালো হচ্ছিল তখনই এই ছেলেটির বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং তাদের রেখে যান সেই অভাবের সংসারে। সময় করাতেই পরিবার শিশুটিকে চাপ দিতে থাকে ডাক্তারি পড়ার জন্যে। বকে যাওয়া ছেলেটা একথা না শোনার কারণে পরিবারের সমালোচনার মুখোমুখি হতে হয়। অভাব এবং অপমানের জবাব দিতে অবশেষে ছেলেটা ৬ মাস চাকরি খোঁজার পর মাত্র ১৬ বছর বয়সে প্রথম চাকরি পান। চাকরি পেয়ে তিনি এত খুশি ছিলেন যে ২৬ সেপ্টেম্বর অর্থাৎ চাকরি পাওয়ার দিনটিকে তিনি বার্থডের মতো করে সেলিব্রেট করেছিলেন। মাস যেতেই তিনি বেতন পান। প্রথম বেতনের চেক তিনি একটি লকারে সংরক্ষণ করে প্রতিজ্ঞা করেন জীবনে যত বড় বাধা আসুক বড়লোক তাকে হতেই হবে। আর এই অভাবী ছেলেটি বনে গিয়েছিলেন ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার। বলছিলাম নিউ ইয়র্কের সাধারণ এক পরিবারে জন্মগ্রহণ করে শূন্য থেকে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার হয়ে ওঠা জন ডি রকফেলারের কথা। সেই হয়ে ওঠা কিংবা উদ্যোক্তা হয়ে ওঠার যে কোনো গল্প বরাবরই মুগ্ধ করত তাকে। এরই পরিপ্রেক্ষিতে তার প্রথম দিকের ব্যবসায়িক কাজের মধ্যে ছিল টার্কি পালা, চকলেট বিক্রি, প্রতিবেশীদের হয়ে বিভিন্ন জায়গায় যাওয়া ইত্যাদি ছোটখাটো আইডিয়া। এখানে একটা কথা বলে রাখা ভালো যে ছোটবেলায় মায়ের কাছেই এই উদ্যোক্তা হওয়ার প্রাথমিক শিক্ষা পান রকফেলার, যা তাকে ধীরে ধীরে পৃথিবীর প্রথম বিলিয়নিয়ারে পরিণত করেছিল। রকফেলার প্রথমবারের মতো ব্যবসায়িক যাত্রা শুরু করেন ১৮৫২ সালে। মরিস বি ক্লার্কের সঙ্গে একত্রে একটি কোম্পানি শুরু করেন। তার এই নতুন কোম্পানি সে সময় বিচালি, মাংস ও শস্যদানা বিক্রি করলেও একটু সময় পেরোতেই তিনি বুঝতে পারেন এই ব্যবসাটি খুব বেশি দিন স্থায়ী হবে না। যেই ভাবনা সেই কাজ, তিনি নতুন ব্যবসা শুরুর খোঁজ করতে থাকেন। অবশেষে ১৮৫৯ সালের দিকে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় প্রথমবারের মতো মাটি খুঁড়ে তেল উত্তোলন করা হয়। ঘটনাটি বেশ সাড়া ফেলে দেয় পুরো যুক্তরাষ্ট্রে। রকফেলার কিন্তু এর ভবিষ্যৎ বুঝতে পেরেই তেলের ব্যবসায় নেমে পড়েন, কারণ তেল শিল্পে নিজের অবস্থান তুলে ধরতে পারলে এ সম্পর্কিত যে কোনো বিজনেস দ্রুত সময়ে যথেষ্ট পরিমাণে গ্রো করা সহজ হয়ে যাবে। রকফেলার ভেবেছিলেন তেল খোঁড়ার চেয়ে তেল পরিশোধনের ব্যবসা হয়তো অনেক বেশি লাভজনক হবে, আর তিনি তার এই ভাবনাগুলোকে গুরুত্ব দিয়ে ক্লিভল্যান্ডে নিজের প্রথম তেল শোধনাগার চালু করার সিদ্ধান্ত নেন। এ উদ্দেশ্যে তিনি কয়েকজনের সাথে অংশীদারিত্বে যুক্ত হন। রকফেলারের এই সিদ্ধান্তই যেন তার কপাল খুলে দেয়। মাত্র ২ বছরের মাথায় তার কোম্পানি স্ট্যান্ডার্ড অয়েল ওই অঞ্চলের সবচেয়ে বড় কোম্পানিতে পরিণত হয়। এরপর কিছু অর্থ ধার করে ১৮৬৫ সালে অংশীদারদের থেকে পুরো কোম্পানি তিনি কিনে নেন। তৎকালীন সময়ে জ্বালানির মূল উৎস ছিল কয়লা, কিন্তু ব্যবসার ধাঁচ আগে থেকে টের পাওয়া রকফেলার বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে কয়লার স্থান দখল করে নেবে তেল। আর মজার ব্যাপার হলো তখন কেরোসিনকে গরিবের আলো বলা হতো। রকফেলার এটাও বুঝতে পেরেছিলেন যে এ বস্তু তাকে সফলতা এনে দেবে, আর তাই হল। নিজের ব্যবসায়িক বুদ্ধির বলে যুক্তরাষ্ট্রে পরিশোধিত কেরোসিনের সবচেয়ে বড় উৎপাদনকারী হয়ে উঠলেন তিনি। মার্কিন রেলপথ ও পরিশোধিত তেলের বড় বড় কোম্পানিগুলোকে এক ছাতার নিচে এনেছিল সাউথ ইমপ্রুভমেন্ট কোম্পানি। এদিকে ১৮৭১ সালে এটার সাথে জড়িয়ে পড়েন রকফেলার। যদিও এই সংগঠনে কেবল রাঘব বোয়াল কোম্পানিগুলোই স্থান পেয়েছিল, তাই দুর্ভাগ্যবশত বছরখানেক পরে পেনসিলভেনিয়ার প্রশাসন এটিকে স্থগিত করে দেয়। তবে এদিকে ব্যবসায়ী রকফেলারের লাভ অকল্পনীয়ভাবে বাড়তে থাকে। টানা বছর দুয়েক ধরে নিজের সব প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে কিনে ফেলতে শুরু করেন তিনি। এভাবেই তিনি যুক্তরাষ্ট্রের প্রথম মনোপলি সৃষ্টি করেন। সে সময় তার এই প্রতিদ্বন্দ্বী কোম্পানি কেনার ব্যাপারটি সকলকে অবাক করে তোলে। গুনে গুনে ৪ মাসের কম সময়ে তিনি ২২টি তেল শোধনাগার কিনেছিলেন, যার কারণে লজিক্যালি ক্লিভল্যান্ডে ব্যবসায়িক প্রতিযোগিতার ৮০% তার দখলেই চলে আসে। এই ঘটনা এতটাই অবাক করার মতো যা ইতিহাসে সরাসরি দ্য ক্লিভল্যান্ড ম্যাসাকার নামে পরিচিতি পেয়েছে। আর জন ডি রকফেলারের ক্লিভল্যান্ড ম্যাসাকারের ফলে স্ট্যান্ডার্ড অয়েল ট্রাস্ট গঠিত হয়। পরবর্তী ৩ দশকের বেশি সময় ধরে এই ট্রাস্ট যুক্তরাষ্ট্রের তেল বাণিজ্যের পুরোটাই আয়ত্তে আনতে থাকে। ধারণা করা হয় বিশ্বের ৯০% পরিশোধিত তেলের বাণিজ্য তার নিয়ন্ত্রণে ছিল। নিজের এত বড় ব্যবসায়িক সাম্রাজ্য পরিচালনা করতে রকফেলারকে রেলপথের ওপর অনেক বেশি নির্ভর করতে হতো, অর্থাৎ তার ব্যবসার সুবাদে তিনি রেলপথে সারা দেশে তেল পরিবহন করতেন। অন্যদিকে মার্কিন রেল শিল্প রকফেলারের উপর কিছুটা নির্ভরশীল ছিল। রেলের কার্গোর ৪০% ছিল তার কোম্পানির তেল। এর ফলে রেল কোম্পানিগুলোর মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়, আর সবকিছু ব্যাটে বলে মিলে যাওয়ার ফলে তার লাভের পরিমাণ আরও বৃদ্ধি পেতে থাকে।
কিছু সময় পরই গল্পটা পুরোপুরি উল্টে যায়। রকফেলার রেল কোম্পানিগুলোর কাছ থেকে পরিবহন খরচে ছাড় পেতে শুরু করেন। এতে অবশ্য বাজারে কেরোসিন তেলের দাম তখন বেশ সস্তা হয়েছিল। রেলরোডের অন্যতম বড় কোম্পানি কর্নেলিয়াস ভ্যান্ডারবিল্ট আর টম স্কট রেলের ভাড়া বাড়ানোর চেষ্টা করেন। তুখোর এই ব্যবসায়ী তখন বিকল্প পথ হিসেবে 4000 মাইল দীর্ঘ পাইপলাইন তৈরি করে বসেন। এসব লাইন ব্যবহার করে তিনি ওহাইও থেকে পেনসিলভেনিয়া পর্যন্ত তেল সরবরাহ শুরু করেন। ফলে খরচের পরিমাণটা আগের মতো কমই রইল। অবাক করা বিষয় হচ্ছে যে রকফেলারের পক্ষে ভাগ্য এতটাই সহায় ছিল অবিশ্বাস্য রকমভাবে যে পাইপলাইন তৈরির পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের 1/3 রেল কোম্পানি দেউলিয়া হয়ে যায়। সময় গড়াতে গড়াতে রকফেলারের জীবনে হাজির হয় 1873 সাল। সে বছর উত্তর আমেরিকা আর ইউরোপে অর্থনৈতিক মন্দা শুরু হয়। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বন্ধ হয়ে যায়। সারা দেশে গণহারে চাকরি হারান মানুষ। কিন্তু এদিকে রকফেলার এটিকেও ব্যবসায়িক সুযোগ হিসেবে দেখেছেন। এই চরম অর্থনৈতিক দুরবস্থার সময় তিনি স্ট্যান্ডার্ড অয়েলের প্রতিদ্বন্দ্বী আরও অনেক কোম্পানি অল্প দামে কিনে নেন। ব্যাস, ইচ্ছে মতো প্রাইস ট্যাগ বসিয়ে একের পর এক লাভ করতে থাকেন এই ব্যবসায়ী। 1882 সালের মধ্যে আমেরিকার 90% তেলের মালিকানা চলে আসে স্ট্যান্ডার্ড অয়েলের কাছে। ধারণা করা হয় যে দেশের 20,000 তেলকূপে রকফেলারের লাখখানেক কর্মী কাজ করতেন। 1902 সালে আইডা টার্বেল নামে একজন লেখক রকফেলারের ব্যবসার সমালোচনা করে একাধিক আর্টিকেল এবং একটি বইও লেখেন। বইটিতে রকফেলারের বাবা বিলের নানা কুখ্যাত ঘটনা তুলে ধরেন তিনি। আবার প্রসঙ্গত উঠে আসে আইটার পরিবারের তেল শোধনাগার স্ট্যান্ডার্ড অয়েলের কারণে বন্ধ হতে বাধ্য হয়। মার্কিন সংবাদপত্রগুলো রকফেলারকে একের পর এক নিষ্ঠুর আর অনৈতিক ব্যবসায়ী হিসেবে বর্ণনা করতে শুরু করে। প্রতিবারের মতো ভাগ্য আর সহায় হয়নি। কিন্তু যে অর্থ সম্পদ তিনি সে সময় গড়ে নিয়েছিলেন তাতে রকফেলারকে খুব একটা বড়সড় সমস্যায় পড়তে হয়নি। ব্যক্তিগত জীবনেও বেশ সফল ছিলেন মিস্টার রকফেলার। 1864 সালে লরা সেরেস্টিয়া সেরি স্পেলম্যানকে বিয়ে করেছিলেন। সুখী এই দম্পতির 4 কন্যা এবং 1 পুত্র ছিল। মজার বিষয় হল রকফেলারের বর্তমান পরিবারকে বলা হয় দ্য লাকিয়েস্ট ফ্যামিলি। কারণটা অবশ্য আপনার আমার সবারই জানা। 1987 সাল নাগাদ রকফেলারের এই পরিবারটিকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাসম্পন্ন পরিবারগুলির মধ্যে একটি ধরা হতো। পরিবারের উৎপত্তি জার্মানির রাইনল্যান্ডে হলেও পরিবারের সদস্যরা 18 শতকের গোড়ার দিকে আমেরিকাতে চলে যান। রকফেলারের বদৌলতে তার পরিবার বর্তমানে আলঘেনি পরিবহন কোম্পানি, অ্যানাকোন্ডা কপার, আরব আমেরিকান তেল কোম্পানি, আমেরিকান স্মেল্টিং অ্যান্ড রিফাইনিং কোম্পানি, অ্যাচিসন, টোপেকা এবং সান্তা ফে রেলওয়ে, আটলান্টিক পেট্রোলিয়াম, বাল্টিমোর ও ওহাইও রেলপথ এবং ব্রুকলিন র্যাপিড ট্রানজিট কোম্পানির সাথে যুক্ত রয়েছে। হয়তো রকফেলারের মতো বুদ্ধিবৃত্তি না থাকার কারণে আগের মতো খুব একটা সুবিধা করতে পারছে না কোম্পানি বর্তমানে। পরিবারের প্রতি অগাধ ভালোবাসা রাখার পাশাপাশি রকফেলার তার হৃদয়কে উৎসর্গ করেছেন মানব সেবায়। বিলিয়নিয়ার হবার পরও তিনি সাধারণ মানুষের মাঝে প্রচুর পরিমাণে দান করতেন। ধর্মের প্রতিও অগাধ বিশ্বাস ছিল তার। এজন্য তার দাতব্যের অধিকাংশ গির্জা উন্নয়নে ব্যবহৃত হয়েছিল। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, জনস্বাস্থ্য, চিকিৎসা বিজ্ঞান, গবেষণাগার ইত্যাদি অসংখ্য জনকল্যাণমূলক কাজে তার অবদান ছিল। এরই পরিপ্রেক্ষিতে সে সময় শিকাগো বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে রকফেলার $8 কোটি দান করেছিলেন। ধারণা করা হয় সব মিলিয়ে তিনি তার জীবদ্দশায় প্রায় $50 কোটি বেশি দান করেছেন। রকফেলার ফাউন্ডেশন এবং রকফেলার ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চ প্রতিষ্ঠার মাধ্যমে এই মানুষটি আজও বেঁচে আছেন কোটি মানুষের মনে। কিন্তু অদ্ভুতভাবে তার ব্যবসায়িক কেলেঙ্কারির জন্য অধিকাংশ মানুষই তাকে ভিলেন হিসেবে আখ্যায়িত করেন। সে যাই হোক, ব্যবসায়ী রকফেলার কিন্তু ব্যক্তিগত জীবনে যথেষ্ট নিয়মতান্ত্রিক ছিলেন। নিয়মিত তিনি তাদের ধর্মীয় গ্রন্থ বাইবেল পড়তেন। এছাড়াও সপ্তাহে 2 বার প্রার্থনা সভাতে যোগ দিতে কখনোই ভুল হতো না তার। ব্যবসার সফল এই উদ্যোক্তা এবং পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার 1937 সালের 23 মে পৃথিবীর মায়া ত্যাগ করেন। তার মরদেহ ক্লিভল্যান্ডের লেক ভিউ সিমেটারিতে সমাহিত করা হয়। মৃত্যুর পরও একই সাথে সফল এবং মানব সেবায় নিজেকে উৎসর্গ করার বিষয়টি তাকে বরাবরই জনপ্রিয় করে তুলেছে, যার কারণে আজও তাকে প্রতিটি উদ্যোক্তার রোল মডেল হিসেবে স্মরণ করা হয়। জন ডি রকফেলারের শূন্য থেকে বিলিয়নিয়ার হওয়ার পথটা সহজ না হলেও তিনি কিন্তু তার ব্যবসায়িক কর্মকাণ্ডের দ্বারা সেটা করে দেখিয়েছেন।